নমস্কার, বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। একটি বড় আপডেট সামনে এসেছে। ভারত সরকার জানিয়েছে যে 7ই মে সিভিল ডিফেন্স অনুশীলন পরিচালনা করতে হবে। দেশের বহু রাজ্যে সিভিলিয়ানদের প্রশিক্ষণ দেওয়া হবে, কারণ যদি কোনো আক্রমণ ঘটে বা কোনো যুদ্ধের সাইরেন বাজে তখন কিভাবে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, যাতে দেশের জনগণ আতঙ্কিত না হয়ে পড়ে। এখানে আপনি দেখতে পাবেন সেন্টার আস্কস ফর সিকিউরিটি ড্রিলস ইন স্টেটস। আমি আপনাকে জানিয়ে দিই যে 1971 সালের যুদ্ধের পর ভারত প্রথমবার এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। 1971 সালের যুদ্ধে যদি আপনি লক্ষ্য করেন, তখন অনেক সময় পাকিস্তানি ফাইটার জেট ভারতের আকাশসীমায় প্রবেশ করত। একটি বা দুটি ফাইটার জেট যদি প্রবেশ করত, তখন আমাদের অনেক বড় শহরে ব্ল্যাকআউট করে দেওয়া হতো, যাতে পাকিস্তানি ফাইটার জেট বুঝতে না পারে কোথায় বেশি সংখ্যক সিভিলিয়ান রয়েছে এবং কোথায় বোম্বিং করতে হবে। আমরা আমাদের গুরুত্বপূর্ণ অনেক সামরিক স্থাপনাকে ক্যামোফ্লেজ করেছিলাম। এমনভাবে ক্যামোফ্লেজ করা হয়েছিল যাতে সেগুলি ঢাকা থাকে। এমনকি তাজমহলকেও একটি বড় সবুজ রঙের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে পাকিস্তানের বিমান বাহিনী সেখানে বোম্বিং করতে না পারে। সেই সময় সিভিলিয়ানদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে যখন সাইরেন বাজবে তখন বুঝতে হবে পাকিস্তানের বিমান বাহিনীর প্লেনগুলো কাছাকাছি অঞ্চল দিয়ে উড়ে যাচ্ছে। কেউ আতশবাজি ফাটাবে না, কেউ দেশলাইয়ের কাঠিও জ্বালাবে না, কারণ এতে শত্রুপক্ষ সিভিলিয়ানদের উপস্থিতি টের পেয়ে যাবে। 1971 সালের পর সেই সামরিক মহড়া আমরা দীর্ঘদিন দেখিনি। লক্ষ্য করুন, 1999 সালের কার্গিল যুদ্ধেও এ ধরনের নিরাপত্তা মহড়া পরিচালিত হয়নি। সরাসরি 1971 সালের যুদ্ধের পর এখন আমরা আবার এইসব দেখছি। এখানে আপনি দেখতে পাবেন দূরদর্শন চ্যানেলও প্রকাশ করেছে যে বিভিন্ন রাজ্যে এই ধরনের সিভিল ডিফেন্স মক ড্রিল 7ই মে পরিচালিত হবে। প্রথমেই এয়ার রেড ওয়ার্নিং সাইরেন চালু করা হবে। এটি খুব গুরুত্বপূর্ণ। আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে এটা দেখে থাকবেন। উভয় জায়গায় এয়ার রেড ওয়ার্নিং সাইরেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যখনই শত্রুপক্ষের ফাইটার জেট আসে, সঙ্গে সঙ্গেই একটি এয়ার রেড সাইরেন বাজে এবং মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। উদাহরণ হিসাবে আমি আপনাকে এখানে দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাবেন এই ভিডিওটি ইউক্রেনের। আপনি সাইরেনের আওয়াজ শুনলেন। রাস্তা সম্পূর্ণ খালি ছিল, কেউ বাইরে ছিল না, কারণ কখন কি হবে তা কেউ জানতো না। এখন যদি পাকিস্তানের ফাইটার জেট ভারতের আকাশে ঢুকে পড়ে তাহলে কি হবে? সম্ভবত আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ফাইটার জেটকে ভেতরে আসতে দেবে না, কিন্তু ভবিষ্যতে কি হবে তা নিশ্চিত নয়। হয়তো তারা ড্রোন পাঠাবে। আপনি জানেন তুরস্ক ও পাকিস্তানকে ড্রোন সরবরাহ করেছে। চীনও গোপনে কিছু ড্রোন দিয়েছে বলে জানা গেছে। পাকিস্তানে চীন থেকে কিছু ড্রোন সরবরাহের রিপোর্ট এসেছে। আমরা নিশ্চিত নই পাকিস্তান ভবিষ্যতে হতাশ হয়ে কি করতে পারে। সেই ক্ষেত্রে সিভিলিয়ান জনগণকে জানতে হবে যে সাইরেন বাজলে কি করতে হবে। এরপর আপনি দেখতে পাবেন সিভিলিয়ান এবং ছাত্রদের সিভিল ডিফেন্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা শত্রুদের আক্রমণের সময় নিজেদের রক্ষা করতে পারে। যদি ধরে নিই ভবিষ্যতে কোনো ধরনের আক্রমণ হয়, মিসাইল আক্রমণ বা এয়ার রেড হয়, সেই পরিস্থিতিতে সিভিলিয়ানদের কি করা উচিত, নিজেদের কিভাবে নিরাপদ রাখা উচিত, এই বিষয়ে তাদের তথ্য সরবরাহ করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা হিসাবে ব্ল্যাকআউট পরিকল্পনা। যেমন আমি আগে বলেছিলাম, ব্ল্যাকআউট তখন করা হয় যখন ধরে নেওয়া হয় শত্রুপক্ষের ফাইটার জেট ভিতরে প্রবেশ করেছে। আমি আবার আশ্বস্ত করছি যে আমাদের দেশের জ্যামার সিস্টেম শত্রুপক্ষের জিপিএস নেভিগেশন সিস্টেমকে পুরোপুরি অচল করে দেবে। শত্রুদের পক্ষে কোথায় আলো জ্বলে আছে বা কি হচ্ছে তা বোঝা অসম্ভব করে তুলতে হবে। সেই ক্ষেত্রে যদি ব্ল্যাকআউট করা হয়, সিভিলিয়ানদের কি করতে হবে? আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি, যেমন বিদ্যুৎ কেন্দ্র বা অন্যান্য গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রগুলি, সেগুলো কিভাবে ক্যামোফ্লেজ করা হবে? কারণ যদি ধরে নিই ভবিষ্যতে বিদ্যুৎ গ্রিড বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির উপর আক্রমণ হয়, তাহলে তা ভয়ানক ক্ষতি ডেকে আনবে। এবং অবশেষে ইভাকুয়েশন প্ল্যান আপডেট করা এবং তার রিহার্সাল করা। যদি বড় পরিসরে অনেক মানুষকে তৎক্ষণাৎ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, তবে সেই প্রক্রিয়াটি কি হবে? আপনি নিশ্চয়ই দেখেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক রাজ্যকে বলছে এই ধরনের মকড্রিল শুরু করতে। তাহলে এই রাজ্যগুলি কোনগুলি হতে পারে? আপনি নিজেই বুঝতে পারবেন যেসব রাজ্য পাকিস্তানের কাছাকাছি। উত্তর ভারতের রাজ্যগুলি প্রায় সব, এবং কিছু পশ্চিম ভারতের রাজ্য।
উদাহরণস্বরূপ গুজরাট হতে পারে, এমনকি মধ্য ভারতের কিছু রাজ্যও এই তালিকায় থাকতে পারে। এ বিষয়ে স্পষ্ট গাইডলাইন আসার পর তা জানা যাবে। কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওড়িশা বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যগুলিতে এখনই এই ধরনের প্রস্তুতির তেমন প্রয়োজন নেই। কারণ ভবিষ্যতে যদি কোনো শত্রুর আক্রমণ হয় তবে সম্ভবত ভারতের এই উত্তরাংশই সেই আক্রমণ সরাসরি মোকাবিলা করবে। আর আপনি যদি মনে করেন যে বিষয়টি এখন বেশ গুরুতর হয়ে উঠেছে, তাহলে আপনি ঠিকই ভাবছেন। হয়তো আমরা সবাই ভাবছিলাম আমরা আরাম করে ঘরে বসে টিভি বা ইন্টারনেট দেখে সময় কাটাবো এবং খবরে শুনবো যে আমাদের সেনাবাহিনী পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর ফিরে পেয়েছে এবং ভারত জয়লাভ করেছে। দেখুন, একটি দেশ হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আজকের খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছেন। বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনা চলছে। তাদের জানানো হচ্ছে যে ভারত কী করতে চলেছে। এমন সময়ে একটি দেশ হিসাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমরা একটি বড় কিছু করতে যাচ্ছি। আপনি নিশ্চয়ই সম্প্রতি দেখেছেন আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আপনি যা চান তাই ঘটবে। এখন আমরা কি চাই? আপনাদের মধ্যে 100% মানুষ বলবেন পিওকে ফিরিয়ে আনুন বা কিছু জমি পুনরুদ্ধার করুন। পাকিস্তানকে এমন একটি শিক্ষা দিন যাতে তারা ভবিষ্যতে কখনো সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য করার আগে হাজারবার ভাবে। তাদের মনে এমন এক ভয় সৃষ্টি হওয়া উচিত যাতে তারা আমাদের নিরীহ মানুষের ক্ষতির কথা স্বপ্নেও ভাবতে না পারে। এটি স্পষ্টতই এমন কিছু নয় যা নিজে থেকেই হয়ে যাবে। এর জন্য সিভিলিয়ানদের অংশগ্রহণেরও প্রয়োজন হবে। আমি আপনাদের সবাইকে বলবো, সাহস রাখুন। যদি মাঝখানে কিছু হয় তাহলে সরকারের গাইডলাইনগুলি সঠিকভাবে অনুসরণ করুন। এর মধ্যে একটি ভালো খবরও এসেছে যে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যারা এখনও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীন মত প্রকাশের অধিকার এই শব্দটির নামে যা খুশি বলে যাচ্ছে, দেশের বিরুদ্ধে কথা বলছে। যদিও দেশের সাধারণ মানুষ এখন ডিফেন্স ডিলের দিকে এগিয়ে আসছে, তবুও কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে যারা লজ্জাহীন। এদের মধ্যে অনেকেই নিজেদের প্রোফাইলে ভারতের পতাকা লাগাবে দেখানোর জন্য, কিন্তু তাদের কমেন্ট সেকশনে দেখবেন পাকিস্তানিদের মতামতে ভর্তি। লাভ ফ্রম পাকিস্তান এরকম মন্তব্য আসে, এমনকি ডোনেশনের কথাও শোনা যায়। এটি সত্যিই বিরক্তিকর। আমি বুঝি না এই লোকেরা কিভাবে এবং কেন এইভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছে। এমন ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কমেন্ট সেকশন দেখুন, পাকিস্তানিদের মন্তব্যে পূর্ণ। আমি অনেকবার ভাবি কি এই উপার্জনের পথ যা তারা বেছে নিয়েছে। খুব শীঘ্রই এটি আমরা দেখতে পাবো। সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেমন ইলেকট্রনিক্স মন্ত্রক, আইবি মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই ধরনের প্ল্যাটফর্মগুলিকে টেকডাউন করবে। কারণ ভবিষ্যতে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বিশৃঙ্খলা ছড়াতে পারে। পাকিস্তানের পক্ষ থেকে যেসব নিউজ আউটলেট আসে সেগুলো আমরা ইতিমধ্যেই ব্যান করেছি, কিন্তু এই কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও সঠিকভাবে জানানো প্রয়োজন যে প্রয়োজনে এমন কিছু সময় আসে যখন আপনাকে ঐক্যবদ্ধভাবে দেশের পাশে থাকতে হয় এবং একসঙ্গে প্রচেষ্টা করতে হয়। এই সময়ে স্বাধীন মত প্রকাশের অধিকারের আড়ালে আপনি দেশবিরোধী কথা বলবেন না, আপনি দেশের বিরুদ্ধে কিছু করবেন না। সম্ভবত কালকের মধ্যে আমরা আরও বিস্তারিত তথ্য পাবো কোন কোন রাজ্যে এই ডিফেন্স এক্সারসাইজ হবে এবং সিভিলিয়ানদের কি কি শেখানো হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি আপনাদের সবাইকে সুপারিশ করব, যখন এই বিস্তারিত তথ্য সামনে আসবে সেগুলি সঠিকভাবে পড়ুন এবং মেনে চলুন। কখন এই তথ্য খুব বেশি প্রয়োজন হবে আপনি তা জানেন না। আজকের এই ভিডিও এখানেই শেষ করা হলো। যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।